আলোচনা করব হিসাব বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হিসাব সমীকরণ নিয়ে। মূলত হিসাব সমীকরণ যারা পারবে না, অ্যাকাউন্টিং এর কোনো টপিকই সে কিন্তু ভালো মতো বুঝতে পারবে না, কারণ অ্যাকাউন্টিংটা কিন্তু গড়ে উঠেছে এই সমীকরণ দ্বারা। তো চলো আর দেরি না করে আমরা দেখে নেই হিসাব সমীকরণ বলতে আসলে কি বোঝায়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মৌলিক হিসাব সমীকরণ, অর্থাৎ যে মূল হিসাব সমীকরণটা ছিল সেটা কিন্তু ছিল এ ইকুয়াল টু এল প্লাস ও ই, যেখানে এ দ্বারা বোঝানো হয়েছিল অ্যাসেটস বা সম্পদ, এল দ্বারা লায়াবিলিটিস বা দায়, আর ও ই দ্বারা ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। তো এটা দিয়ে আসলে কি বোঝালো, যে একটা প্রতিষ্ঠানের যে পরিমাণ সম্পদ থাকবে ঠিক সেই পরিমাণ দায় এবং মালিকানা সত্ত্ব থাকতে হবে। এই দুইটা যদি ইকুয়াল না হয় তাহলে বুঝে নিতে হবে কোনো না কোনো জায়গায় হিসাবের একটা গরমিল রয়ে গেছে। আর এই মৌলিক হিসাব সমীকরণটাকে কিন্তু একটু সম্প্রসারিত আকারে লেখা যায়। সেটা কি, এই যে এ ইকুয়াল টু এল প্লাস ওই, ওই কে ভেঙে আমি লিখতে পারি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, যেখানে সি দ্বারা বোঝাবে ক্যাপিটাল বা মূলধন, আর দ্বারা রেভিনিউ বা আয়, ই দ্বারা এক্সপেন্সেস বা ব্যয়, ডি দ্বারা ড্রয়িংস বা উত্তোলন। তো এই মালিকানা সত্ত্বের সাথে এগুলোর আসলে কি রিলেশন বুঝে নেই। যে মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের যে নিজস্ব অধিকার, মালিকের যে নিজস্ব সম্পদ বা মালিকের যে নিজের, সেটাকে বোঝানো হয়ে থাকে। ক্যাপিটাল বা মূলধন সেটা কিন্তু মালিক দেয়, আর ক্যাপিটাল আসলে সেটা হয়ে যাবে কি প্লাস। আয়, আয় হলে কিন্তু মালিকেরই হবে, তাই আয় আসলে প্লাস। ব্যয়, ব্যয় হলে টাকা চলে যাবে, তাই এক্সপেন্স মাইনাস। আর ডি দ্বারা বোঝাচ্ছে ড্রয়িংস বা উত্তোলন, প্রতিষ্ঠান থেকে মালিক যদি কোনো টাকা উঠিয়ে নেয় কোনো কারণে, তবে সেটা হয়ে যাবে উত্তোলন। আর উত্তোলন যেহেতু উঠিয়ে নিচ্ছে টাকা কমে যাচ্ছে, তাই উত্তোলনের আগে থাকে মাইনাস। অপরদিকে এল বা লায়াবিলিটিস বা দায় দ্বারা বোঝানো হয় তোমাকে ভবিষ্যতে যে টাকাটা পরিশোধ করতে হবে, অর্থাৎ তোমার কাছে কেউ কিছু পায়, তোমাকে দিতে হবে, তুমি দায়বদ্ধ দেওয়ার জন্য, এটাকে বলা হয় লায়াবিলিটিস বা দায়। আর এ বা অ্যাসেট সম্পদ বলতে বোঝায় যেটা আমাকে ভবিষ্যতে কোনো সুবিধা দিবে। যেমন আজকে তুমি একটা আসবাবপত্র কিনলা, এটাকে কিন্তু তোমার ভবিষ্যতে সুবিধা দিয়ে থাকবে। একটা বিল্ডিং বা দালান কোঠা নির্মাণ করার পর এটা বছরের পর বছর তোমাকে সুবিধা দিয়ে যাবে, এটাও কিন্তু সম্পদ। আর যখনই আমরা হিসাব সমীকরণের অঙ্ক করতে যাব, আমাদের সব সময় মাথায় রাখতে হবে যেন সম্পদ সমান সমান দায় এবং মালিকানা সত্ত্ব হয়। এই জিনিসটা না মিললে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো আমরা দেখব হিসাব সমীকরণে কিভাবে টেবুলার ছকে প্রেজেন্ট করতে হয়, যেটা সৃজনশীলের ম্যাক্সিমাম সময় খ কিংবা গতে দেয়া থাকে। তো টেবুলার ছকটা আগে কি সেটা দেখে নেই। এই যে এইটা হচ্ছে একটা টেবুলার ছক হিসাব সমীকরণের, যেখানে বামের যে ঘরটা থাকবে সেটা কিন্তু থাকবে তারিখ। তারপর আমরা বলেছিলাম এ ইকুয়াল টু এল প্লাস ওই, তাই এই যে সম্পদ এ, এল সমান সমান দায়, আর ওই সমান সমান হচ্ছে মালিকানা সত্ত্ব। আর ওইকে ভাঙলে যে উপাদানগুলো পাই সেগুলো আমরা একটু এখানে লিখে নিব, তাহলে আমার অঙ্কটা করতে আরো সুবিধা হবে। আমরা দেখেছিলাম সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, ক্যাপিটাল আসলে প্লাস হবে, আয় হলে প্লাস হবে, ব্যয় হলে টাকা চলে যাবে তাই মাইনাস, উত্তোলন করলে প্রতিষ্ঠান থেকেই টাকা কমে যাচ্ছে তাই উত্তোলন করলেও মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করতে হবে। আর এল কে কিন্তু আমরা ভাঙিনি, এল এল এর মতোই থাকলো। আর সম্পদের ঘরটা একটু বড় করা হয়েছে, কারণ আমার প্রতিষ্ঠানে নানা রকম সম্পদ থাকতে পারে, সেগুলো নিয়ে আমি আলাদা আলাদা ঘর করে হিসাবটা রাখবো। ধরো যদি আমি দেখি যে লেনদেনে নগদ দেওয়া আছে, আমি একটা ঘর করে ফেলবো, আসবাবপত্র দেওয়া আছে, আমি একটা ঘর করে ফেলবো। কিন্তু এখন তো আমার সামনে প্রশ্ন নেই, তো আমি প্রশ্ন দেখে দেখে ডিসিশন নিব আমি কোন ঘরটা করব। তো চলো আমরা একটা প্রশ্নে চলে যাই। আমাদের কাছে চলে এসেছে একটা পুঁথি সাহিত্যের মতো লেনদেন সমূহ। তো আমরা দেখবো একটু পরপর আমাদের সামনে বিভিন্ন সমস্যা আসবে, আমরা সেগুলো সলভ করব, হিসাব সমীকরণে সেগুলোর প্রভাবগুলো দেখাবো। প্রথমে দেখি কি আছে। মূলধন বিনিয়োগ 1,00,000, যার মধ্যে নগদ 60,000 এবং ব্যাংক জমা 40,000। তো যখনই আমরা হিসাব সমীকরণ করতে যাব, আমরা শুরুতেই পক্ষগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব যে আমার কি কি পক্ষ আছে। এখানে একটা মূলধন আছে একটা পক্ষ, নগদ একটা পক্ষ, ব্যাংক জমা একটা পক্ষ। তো আমরা জানি মূলধনের কাজটা কোথা হয়, মালিকানা সত্ত্ব হয়। আর মূলধন কি করে মালিকানা সত্ত্বে প্লাস বা বৃদ্ধি ঘটায়। তো মূলধন 1,00,000 টাকা আমি কোন ঘরে লিখে ফেলবো, মালিকানা সত্ত্বের ঘরে লিখে ফেলবো।
আর এই যে নগদ, নগদ তো আমার সম্পদ আমরা জানি, কারণ নগদ আমাকে ভবিষ্যতে সুবিধা দিবে। ঠিক একইভাবে ব্যাংক জমা বা ব্যাংক ব্যালেন্স আমার সম্পদ। তো আমার যেহেতু সম্পদের ঘর আছে, সেখানে আমি দুটো ঘর করে ফেলবো, একটা নগদের, একটা ব্যাংকের। আমি কিন্তু নগদের একটা ঘর করে ফেললাম, আর একটা ঘর করে ফেললাম ব্যাংকের, যেহেতু আমার দুটো সম্পদ আমি খুঁজে পেয়েছি। তো উপরে আমি লিখে দিব একটা হচ্ছে নগদের জন্য আর একটা ব্যাংকের জন্য। তো আমি দেখতে পাচ্ছিলাম আমার প্রশ্নে ছিল নগদ 60,000 টাকা। তো নগদের ঘরে আমি 60,000 প্লাস লিখবো, যেহেতু আমি ব্যবসা মাত্র শুরু করেছি। আমার ব্যাংক ব্যালেন্স আছে 40,000 টাকা, প্লাস করলাম, কারণ ব্যাংকে এই টাকাটা আমার আছে, এখনো খরচ হয়নি। আর এটা কিন্তু তারিখ আকারে এক দেওয়া আছে যেহেতু, তাই আমি এখানে এক লিখবো। প্রশ্নে যে তারিখ দেওয়া থাকবে সেই তারিখটা লিখতে হবে। এবার আমি দেখি আমার দুই পাশ মিলল কিনা। দেখা যাক, এই পাশে আছে 60,000, এই পাশে 40,000, দুটো মিলে হয় 1,00,000, অর্থাৎ সম্পদ 1,00,000। আর এই পাশে দায় আর মালিকানা সত্ত্ব মিলেও কিন্তু 1,00,000 হচ্ছে। তাহলে আমার হিসাব সমীকরণ কিন্তু হয়ে গেল। তো আমার 1 নাম্বারটার কাজ শেষ। এবার আমরা চলে যাব 2 নাম্বার, বাকিতে পণ্য ক্রয়। তো সবার প্রথমে আমি পক্ষগুলো চিন্তা করি। বাকিতে পণ্য ক্রয় কিনছি, যেহেতু একটা ক্রয় নামে একটা পক্ষ আছে। সেকেন্ডলি, আমি এই জিনিসটা কিন্তু কিনছি ধারে। বাকিতে ক্রয় করছো, তোমার কাছে কিন্তু এখন কেউ টাকাটা পায়, অর্থাৎ যে তোমার কাছে টাকা পাবে সে কিন্তু তোমার পাওনাদার। আর পাওনাদারকে তোমার পরিশোধ করতে হবে। যাকে তোমার পরিশোধ করতে হবে, যাকে তুমি দিতে বাধ্য, সে কিন্তু তোমার দায়। তাহলে আমি বলতে পারি এখানে একটা পক্ষ আছে ক্রয়, আরেকটা পক্ষ মূলত পাওনাদার, কারণ ধারে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক। তো পাওনাদার যাকে তুমি দিতে হবে সে তাহলে কি হবে? দায়। আর ক্রয়, ক্রয় মানে কিন্তু তুমি কিছু একটা কিনছো, মানে তোমার একটা খরচ হয়েছে, ব্যয়। ব্যয় কোন ঘরে যায় দেখো? ব্যয় যায় এক্সপেন্স। আর এক্সপেন্স কি করে? মাইনাস করে মালিকানা সত্ত্বকে। তাই 5,000 টাকা আমি মাইনাস করে দিব। তো মাইনাসটা কিভাবে প্রকাশ করবো? জাস্ট দুইটা ব্র্যাকেট দিয়ে দিব, ফার্স্ট ব্র্যাকেট। আর আরেকটা পক্ষ কিন্তু ছিল পাওনাদার। তো পণ্য কেনার মাধ্যমে, ধারে পণ্য কেনার মাধ্যমে তোমার এই টাকাটা যেহেতু পাওনাদারকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে, একটা দায় বেড়ে যাচ্ছে। তাই দায়ের ঘরে কিন্তু দায় বাড়তেছে, প্লাস করতে হবে 5,000। ওকে, এরপরে আমরা দেখি 3 নম্বরে কি আছে, পাওনাদারকে প্রদান 4,000 টাকা। এবার আবার দুইটা পক্ষ খুঁজি। পাওনাদারকে প্রদান করছো, পাওনাদার একটা পক্ষ, আর প্রদান করছো কিন্তু নগদ টাকা। এখন তুমি যে নগদ টাকা প্রদান করলা, নগদ কি কমে যাচ্ছে না? তো আমি এখানে 3 দিয়ে, যেহেতু নগদ টাকা প্রদান করছো, নগদ কিন্তু কমে যাচ্ছে, তাই নগদ থেকে 4,000 মাইনাস করে দিব। আর পাওনাদারকে প্রদান করলে ওই পাওনাদার কি আর থাকতে পারে কখনো? না, পাওনাদারটা কিন্তু, ওই পাওনাদার নামক দায়টা আমার হ্রাস পেয়ে যাবে। তাই দায়ের ঘর থেকে এই পাওনাদারটাও হ্রাস করে দিলাম। তারপর দেখি 4 নাম্বার, মালিকের পারিবারিক খরচ প্রদান 3,000 টাকা। এখন একটু চিন্তা করি, এটা কিন্তু মালিকের পারিবারিক খরচ প্রদান করছে, কোথাও বলা নাই সে এটা ব্যবসা থেকে টাকা নিয়ে করছে না কোথা থেকে করছে। তো পারিবারিক জিনিসগুলো কিন্তু ব্যবসার অন্তর্ভুক্ত হবে না, তো এটা আমরা রাখবো না। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। তো দুটা পক্ষ দেখি। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, ঋণ একটা পক্ষ। ঋণ হিসেবে তুমি কি নিছো? নগদ অর্থ। তাহলে আরেকটা পক্ষ কিন্তু এখানে নগদ। তো যেহেতু তুমি ঋণ নিছো, তোমার কিন্তু নগদের টাকাটা বাড়তেছে। তাই 5 নাম্বার দিয়ে, যেহেতু নগদ বাড়তেছে, নগদের ঘরে প্লাস করব 50,000। আর ঋণ, ঋণ নিলে সেই টাকা কিন্তু তোমাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে। এটা কিন্তু তোমার জন্য একটা দায়। আর দায়ের ঘর কিন্তু এইটা, তাই যেহেতু ঋণ নিছো, তোমাকে দায়টা বেড়ে যাচ্ছে, দায় ভবিষ্যতে পরিশোধ করতে হবে। তাই দায়ের ঘরেও কিন্তু 50,000 প্লাস করতে হবে। এবার দেখি 6, বাড়ি ভাড়া প্রাপ্তি। বাড়ি ভাড়া প্রাপ্তি, তো এইখানে পক্ষ দুটা কি কি? তো প্রাপ্তি হিসেবে আমি পাচ্ছি যেহেতু টাকা, সেই টাকাটা কিন্তু 7,000 নগদে পাচ্ছি। তো নগদ একটা পক্ষ। আর কি হিসেবে পাচ্ছি? ভাড়া প্রাপ্তি। এখন একটু খেয়াল করি, ভাড়া কিন্তু আমার দেওয়া লাগতেছে না, ভাড়া পাচ্ছি। তো যেটা আমি পাচ্ছি প্রতি বছর বা বছরে বছরে, 1 বছরের মধ্যে পাচ্ছি, সেগুলো কিন্তু আমার আয়। তো ভাড়া প্রাপ্তিটা যেহেতু আয় বা রেভিনিউ, আর আয় কি হয়? মালিকানা সত্ত্বকে বাড়ায়। তো মালিকানা সত্ত্বের ঘরে আমি কিন্তু প্লাস লিখে ফেলবো 7,000। আর একটা পক্ষ কি ছিল? নগদ 7,000 টাকা বাড়তেছে, যেহেতু বাড়ি ভাড়া পাইছি, তো নগদের ঘরেও কিন্তু 7,000 টাকা প্লাস করে দিতে হবে। এটা কয় নাম্বার দিয়ে লিখবো? 6 নাম্বার। তারপরে আমরা দেখি
৩,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। আগে একটু চিন্তা করি এটা কি আমার লেনদেন কিনা। ফরমায়েশ প্রদান করা মানে কিন্তু আমি এখনো অর্থ প্রদান করিনি, আমি পণ্যও পাইনি, জাস্ট অর্ডার দিছি। সো এইটা কিন্তু আমার আর্থিক লেনদেন নয়, আর আর্থিক লেনদেন না হলে হিসাব সমীকরণে আনা যাবে না। এবার দেখি নগদে সরঞ্জাম ক্রয়। আবারও আমি দুটো পক্ষ খুঁজে বের করি। নগদে যেহেতু কিনছো, নগদ একটা পক্ষ, আর একটা পক্ষ কি সরঞ্জাম ক্রয়। দেখো, যখন তুমি পণ্য কিনো তখন তুমি ক্রয় হিসাব লেখো, কিন্তু যদি কোনো স্থায়ী সম্পদ কিনো, আসবাবপত্র, দালান কোঠা বা সরঞ্জাম, তখন কিন্তু ওই নামেই হিসাব খোলা লাগে। তো একটা নগদের হিসাব, আরেকটা হিসাব কিন্তু সরঞ্জাম হিসাব। দুইটা পক্ষ পেয়ে গেলাম। এবার দেখি নগদ একটা সম্পদ, সরঞ্জাম কিন্তু তোমাকে ভবিষ্যতে সুবিধা দিবে। সরঞ্জামও কিন্তু তোমার একটা সম্পদ, এই নামে কিন্তু কোনো কলাম নেই। তাহলে আগে একটা কলাম ওপেন করে নেই। কলামের উপরে লিখবো সরঞ্জাম, যেহেতু সরঞ্জামও আমার একটা সম্পদ। এবার দেখি দুইটা পক্ষ আমি পেয়েছিলাম, একটা হচ্ছে নগদ আর একটা সরঞ্জাম। নগদে যেহেতু কিনছো, টাকাটা কিন্তু চলে যাচ্ছে, তাই নগদের ঘর থেকে ৮,০০০ টাকা মাইনাস করে দিতে হবে। আর তুমি কিনছো কি সরঞ্জাম, তাহলে সরঞ্জাম কি তোমার প্রতিষ্ঠানে আসলো, আসা মানে কিন্তু বৃদ্ধি পাওয়া। তাই সরঞ্জামের ঘরে আমি কি লিখবো, প্লাস ৮,০০০। এবার দেখি ৯ নাম্বার, ব্যাংক সুদ পাওয়া গেল। একটু খেয়াল করবা, ব্যাংক সুদ। আগে দুটো পক্ষ দেখি। ব্যাংক সুদ ব্যাপারটা আগে বুঝি, যে তুমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করলা, তো তোমাকে ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু মাসে মাসে একটা সুদ দিবে। তো ব্যাংক সুদ একটা পক্ষ। এখন তুমি যে সুদটা পাচ্ছ ওটা কিন্তু তোমাকে নগদে দিবে না, বরং ওই যে তুমি ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করলা, ওই অ্যাকাউন্টে সুদের টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তাহলে ব্যাংক সুদ তুমি পাচ্ছ, কিন্তু নগদে যেহেতু পাচ্ছ না, তোমার অ্যাকাউন্টের মাধ্যমে পাচ্ছ। তাহলে মূলত তুমি পাচ্ছ কিন্তু ব্যাংক হিসাবের মাধ্যমে। এই ব্যাংক হিসাবেই তোমার সুদের টাকাটা জমা হয়ে যাচ্ছে। তো ব্যাংক হিসাব একটা পক্ষ, ব্যাংক সুদ আরেকটা পক্ষ। এখন ব্যাংক হিসাব নামে কিন্তু আমার সম্পদের ঘরে কলাম করা আছে। তো পাওয়া গেল ২,০০০ টাকা, তাহলে ব্যাংক হিসাব, ব্যাংকের টাকা ২,০০০ বাড়তেছে। তো ব্যাংকের ঘরে আমি কি করব, ৯ নাম্বার দিয়ে ২,০০০ টাকা প্লাস করে দিব। এবার একটু দেখি ব্যাংক সুদ। ব্যাংক সুদ এটা কি তোমার একটা আয়, আর আয় মানে কিন্তু রেভিনিউ। রেভিনিউ থাকলে সেটা মালিকানা সত্ত্বের দিকে প্লাস করতে হয়, যেহেতু বৃদ্ধি পাচ্ছে। তো মালিকানা সত্ত্বের ঘরেও কিন্তু আমার ২,০০০ টাকা প্লাস করতে হবে। এবার আমরা দেখি ১০ নাম্বার। ১০ নাম্বারে বলতেছে ব্যাংক চার্জ ধার্য করা হলো। তো ব্যাংক যখন তোমাকে মাসে মাসে একটা টাকা আয় হিসেবে দেয় বা ব্যাংক সুদ হিসেবে দেয়, ইন্টারেস্ট হিসেবে, ঠিক তেমনি তোমার টাকা যে সে রক্ষণাবেক্ষণ করতেছে, এই জন্য কিন্তু একটা চার্জ কেটে নেয়, যেটা তোমার একটা খরচ। তো ব্যাংক চার্জ একটা খরচ, একটা পক্ষ। আর এই টাকাটা কিন্তু সে তোমার কাছ থেকে নগদে কাটতেছে না, বরং তোমার ব্যাংক যে হিসাবটা আছে সেখান থেকে কাটতেছে। তো আমি দুইটা পক্ষ পেলাম, একটা ব্যাংক হিসাব আর একটা ব্যাংক চার্জ। তো ব্যাংক চার্জ যেহেতু ব্যয়, ব্যয় মালিকানা সত্ত্বকে কমায়, তাই মালিকানা সত্ত্বের ঘর থেকে ২০০ টাকা মাইনাস করব। আর যেহেতু ব্যাংক হিসাবের টাকা থেকেই কাটতেছে, ব্যাংক হিসাবের টাকাও কিন্তু কমে যাবে, তাই ব্যাংকের ঘর থেকেও ২০০ টাকা মাইনাস করব। তারপর আমি দেখি ১১ নাম্বার। ১১ নাম্বারটা আগে দিয়ে দেই। ১১ নাম্বারে বলতেছে জীবন বীমার প্রিমিয়াম প্রদান ১০,০০০ টাকা। এখন একটু বুঝি জীবন বীমার প্রিমিয়ামটা আসলে কি। তো মালিক তার প্রতিষ্ঠানের কর্মচারীদের কিংবা তার নিজের জন্যই জীবন বীমা করলো, যেন তার কোনো ক্ষতি হয়ে গেলে তার পরিবার বা তার উপর যারা ডিপেন্ড করতেছে তারা যেন একটা আর্থিক নিশ্চয়তা পায়। এটা কিন্তু জীবন বীমা। আর বীমা করলে বীমা কোম্পানি যে তোমাকে একটা হেল্প করতেছে, তার জন্য বীমা কোম্পানিকে মাসে মাসে একটা প্রিমিয়াম দিতে হয়। কারণ সে তোমার ক্ষতি হলে ক্ষতিপূরণ করবে, তার বিনিময়ে তোমারও তো কিছু দিতে হবে, সেই দেওয়াটা কিন্তু প্রিমিয়াম। এখন এই যে প্রিমিয়ামের টাকাটা দিবে মালিক, সে কি করবে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকাটা তুলবে, তুলে প্রিমিয়ামটা দিবে। তো তোলা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু তোলা মানে কিন্তু উত্তোলন। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু তোলা মানে উত্তোলন। আর কি তুলতেছে, নগদ। তাহলে পক্ষ কিন্তু দুটা পেয়ে গেছে, একটা উত্তোলন, একটা নগদ। এখন উত্তোলন কি করায়, মালিকানা সত্ত্বকে কমায়। এই যে মাইনাস ডি দিয়ে আমরা দেখেছিলাম, উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বকে কমায়। তো মালিকানা সত্ত্ব থেকে আমি কি করব, মাইনাস করে দিব ১০,০০০ টাকা, যেহেতু উত্তোলন করছে জীবন বীমা প্রিমিয়াম নামে। আর উত্তোলন করলে কমায়, আর টাকাটা কি আর ব্যবসায় থাকতেছে নাকি ব্যবসা থেকে তুলে ফেললা। তো তুলে ফেললে ব্যবসা থেকে টাকা কমে যাচ্ছে, নগদ কমে যাচ্ছে, তাই নগদের ঘর থেকেও ১০,০০০ টাকা মাইনাস করে দিতে হবে। এরপর দেখি ১২ নাম্বার, দেনাদারের নিকট থেকে প্রাপ্তি।
দেনাদার, দেনাদার কি আসলে সেটা বুঝি। দেনাদার হলো তুমি যার কাছে ধারে বিক্রি করছিলা, অর্থাৎ তার কাছ থেকে তুমি ভবিষ্যতে টাকা পাবা, সে তোমার একটা সম্পদ, ভবিষ্যতে তোমাকে সুবিধা দিবে। সো এই সম্পদের কাছ থেকে যদি তুমি টাকা পেয়ে যাও, তাহলে দুটা পক্ষ আগে চিন্তা করি, একটা হচ্ছে দেনাদার আর একটা হচ্ছে পক্ষ টাকা যেহেতু পাইছো নগদ। তো তুমি যদি দেনাদারের কাছ থেকে টাকা পেয়ে যাও, দেনাদার কিন্তু আর থাকবে না, তো দেনাদারকে আমি কি করব, মাইনাস করে দিব। আর দেনাদারকে একটা সম্পদ, তো সম্পদের ঘরে একটা কলাম করব, তো কলামটার নাম হবে দেনাদার নামে। তো আগে কলামটা খুলে নেই, দেনাদার। তো দেনাদারের নিকট থেকে যেহেতু পেয়ে যাচ্ছি, দেনাদার আমার কিন্তু আর থাকতেছে না, তাই দেনাদারের ঘর থেকে আমি মাইনাস করে দিব কত, যেহেতু 500 টাকা পাচ্ছি মাইনাস করে দিলাম। আর কি হিসেবে পাচ্ছ, নগদ হিসেবে পাচ্ছ, তো নগদের ঘরে কিন্তু আমি প্লাস করব, কারণ নগদ পাচ্ছি মানে নগদ টাকা বাড়তেছে। তারপর দেখি অতিরিক্ত মূলধন বিনিয়োগ। তো মালিক দেখলো যে তার একটু মূলধন হয়তো বা শর্ট মনে হচ্ছে, সে প্রতিষ্ঠানে আবার বছরের মাঝামাঝি বা যে কোনো সময় কিছু টাকা প্রতিষ্ঠানে আবার বিনিয়োগ করলো, যেটা কিন্তু অতিরিক্ত মূলধন। আর মূলধন সবসময় কিন্তু মালিকানা সত্ত্বকে বাড়ায়। তো একটা পক্ষ মূলধন, আরেকটা পক্ষ এই যে অতিরিক্ত মূলধন দিল কি হিসেবে দিচ্ছে, নগদ হিসেবে দিচ্ছে। তো মূলধন যেহেতু বাড়ায়, তো মূলধনের ঘরে আমি প্লাস লিখে নেই 10,000। আর ব্যবসায় যেহেতু নগদ টাকা আসতেছে, নগদ বাড়বে নাকি কমবে, অবশ্যই নগদ বাড়বে, তো নগদের ঘরেও কিন্তু আমার কি করতে হবে, প্লাস করে দিতে হবে। তারপর আছে 3 মাসের বাড়ি ভাড়া অগ্রিম প্রদান। তো ব্যাপারটা আগে চিন্তা করি, তুমি কোথাও ভাড়া নিতে গেলে অ্যাডভান্স দাও, ধরো তুমি 3 মাসের অ্যাডভান্স দিলা, এটা কিন্তু যে অ্যাডভান্সটা দিলা এটা কিন্তু তুমি 3 মাস ধরে সুবিধাটা পাবা। তো যেটা আমি ভবিষ্যতে সুবিধা পাচ্ছি সেটা কিন্তু আমার একটা সম্পদ। তো এখানে দেখে আগে দুটো পক্ষ কি, একটা হচ্ছে যেহেতু অগ্রিম প্রদান করছো কি, অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া একটা পক্ষ, আর অগ্রিম ভাড়া হিসেবে প্রদান করছো নগদ। তো অগ্রিম ভাড়া আমার সম্পদ কেন, কারণ তুমি ভাড়াটা অ্যাডভান্স দিয়ে দিছো, ওই ভাড়াটা থেকে ভবিষ্যতে তুমি সুবিধা পাবা। তো অগ্রিম ভাড়া একটা সম্পদ, তো অগ্রিম ভাড়া নামে কিন্তু কোনো অ্যাকাউন্ট ওপেন করা নাই এখানে। তো আমি যদি এখন অগ্রিম ভাড়া লিখে ফেলি, তারপর আবার যদি আরো কোনো সম্পদ পাই, এই কারণে আমি এই ঘরটার নাম দিব বিবিধ। অর্থাৎ এক্সট্রা যত সম্পত্তি আসবে এগুলোর বাইরে হলে আমি এই ঘরে লিখে ফেলবো। তো অগ্রিম ভাড়া প্রদান, অগ্রিম দিয়ে ফেললাম, ভবিষ্যতে সুবিধা পাবো, তো অগ্রিম ভাড়া আমার একটা সম্পদ। তাই আমি কি করব, 14 নাম্বার দিয়ে সম্পদের ঘরে প্লাস করে দিব, বিবিধের ঘরে, যেহেতু আমার আর ঘর নেই, খালি 6,000 প্লাস করলাম। আর তুমি যে ভাড়াটা প্রদান করলা, কিভাবে প্রদান করছো, নগদ দিয়ে, তো নগদ কিন্তু তোমার কমে যাচ্ছে, তো নগদের ঘর থেকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। এবার মোস্ট প্রবাবলি আমাদের লাস্ট লেনদেনে চলে আসছি। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলো। তো শুরুতেই একবার বলেছিলাম, মালিক যদি তার ব্যক্তিগত প্রয়োজনে কোনো কাজ করে যেটা ব্যবসার সাথে সম্পর্কিত না কোনোভাবে, সেটা কিন্তু আর্থিক লেনদেন নয়, তো সেটা আমরা আনতে পারবো না কোনোভাবেই। তাই এইটা কিন্তু আমাদের লাগতেছে না, এটা আমরা ফেলে দিব। এবার আমি দেখি আমার কিন্তু সম্পদের একটা সাইড হয়ে গেল, দায় এবং মালিকানা সত্ত্ব আছে। এবার আমার দুই পাশ যোগ করতে হবে, যদি সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব হয়ে যায়, তবেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা চলো সম্পদগুলো যোগ করে ফেলি। তো যোগ করে আমরা দেখতে পাচ্ছি নগদের ঘরে আসলো 99,500, ব্যাংকের ঘরে 41,800, সরঞ্জাম 8,000, দেনাদার নেগেটিভ ফিগার 500, আর বিবিধ ছিল 6,000। সব ক্যালকুলেশন করে ফাইনাল অ্যান্সার হচ্ছে 1,54,800। ঠিক একইভাবে দায় ক্যালকুলেট করব আমরা, দায়ের ঘরগুলো 5,000, 50,000, 55,000 থেকে 4,000 মাইনাস করলে হয়ে যাচ্ছে 51,000। ঠিক একইভাবে মালিকানা সত্ত্ব ক্যালকুলেট করে আমি দেখলাম 1,03,800, আর দুটো যোগ করে হয়ে গেল 1,54,800। খেয়াল করলে দেখবা সম্পদের ঘরে আছে 1,54,800, দায় আর মালিকানা সত্ত্ব মিলেও কিন্তু 1,54,800। তার মানে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে। তো এইটা ছিল আমাদের হিসাব সমীকরণের প্রভাব টেবুলার ছকে। আর এটা কিন্তু তোমার যে কোনো সৃজনশীলে, যে কোনো বোর্ড পরীক্ষা একটা সৃজনশীলের গ বা খতে এটা থাকেই। আর ক বা খতে যে যে সৃজনশীলগুলো হতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা আমাদের সেকেন্ড পর্বটা করব। তো তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করো বিভিন্ন অঙ্ক, আর প্রবলেম হলে আমাদের পেজে দেখাবে। আর ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।